ব্যবসায় টিকে থাকা এবং ধারাবাহিক উন্নতির জন্য দরকার একটা আর্থিক ব্যবস্থাপনা। এটি আপনার ব্যবসাকে অর্থনৈতিকভাবে সুসংহত রাখে এবং লাভজনক পর্যায়ে পরিচালিত করে। আপনার ব্যবসাকে স্মার্টলি টিকিয়ে রাখার জন্য আর্থিক ব্যবস্থাপনা বা মানি ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পার্ট। সঠিক মানি ম্যানেজমেন্ট কেবল ব্যবসার ব্যয়ের পরিমাণ কমায় না, বরং আয়ের সুসংহত পথ, বিনিয়োগ এবং ঝুঁকি সমস্ত কিছুর ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ করে আপনার ব্যবসাকে একটা সফলতার দ্বারপ্রান্তে নিয়ে যায়। একটা ব্যবসার আর্থিক ম্যানেজমেন্ট কেমন হওয়া উচিত এবং কোন কোন আর্থিক নিয়ম ভঙ্গ করা উচিত নয় তা আলোচনা করব আজকের ভিডিওতে। একটি স্মার্ট মানি ম্যানেজমেন্ট পরিকল্পনা আপনার ব্যবসাকে আর্থিক ঝুঁকি থেকে রক্ষা করতে সাহায্য করে, যার মাধ্যমে আপনি নির্ধারিত লক্ষ্য অর্জন করতে পারবেন। একটি ব্যবসার প্রতিটি ধাপে সঠিক পথে পরিচালিত করে এবং কোনো অপ্রত্যাশিত পরিস্থিতির জন্য প্রস্তুত হতে সাহায্য করে। 6টি ধাপে আপনি আপনার ব্যবসার স্মার্ট মানি ম্যানেজমেন্ট করতে পারবেন। 1 নম্বর, বাজেটিং অর্থাৎ পরিকল্পিত অর্থ ব্যবস্থাপনা। মানি ম্যানেজমেন্টের প্রথম ধাপ হলো বাজেট প্রণয়ন। একটি কার্যকর বাজেটের মাধ্যমে ব্যবসার খরচ এবং আয়ের পথ পরিষ্কার করা হয়। আয় এবং ব্যয় নির্ধারণ, এতে আপনার বাজেটের মধ্যে বাৎসরিক এবং মাসিক আয় এবং ব্যয় নির্ধারণ করে রাখতে হবে, তাতে পরিপূর্ণভাবে নির্ধারিত থাকবে এবং আপনার অতিরিক্ত ব্যয় হবে না। ব্যয়ের সীমাবদ্ধতা, অপ্রয়োজনীয় অনেক ব্যয় আছে যেগুলো বাজেটের মধ্যে ইনক্লুড হয়ে যায় অনেক সময়, সেগুলোকে বাদ দিয়ে দিবেন, তাতে আপনার স্মার্ট মানি ম্যানেজমেন্টের প্রথম ধাপটা পরিপূর্ণ হবে। বিনিয়োগ ও লাভের পরিকল্পনা, ব্যবসার বাজেটের মধ্যে বিনিয়োগ এবং লাভের পরিকল্পনা থাকতে হবে, যেখানে আপনার কী পরিমাণ লাভ করবেন এবং কোন বিনিয়োগের রেফারেন্সে কতটুকু আপনার লাভ করা উচিত এটা অবশ্যই বাজেটে নির্ধারণ থাকতে হবে। স্মার্ট মানি ম্যানেজমেন্টের আর একটা গুরুত্বপূর্ণ ধাপ হলো ক্যাশ ফ্লো অ্যানালাইসিস করা। ক্যাশ ফ্লো হচ্ছে ব্যবসায়িক টোটাল লেনদেনের মধ্যে নগদ টাকা আসা এবং যাওয়া, মানে আপনার টোটাল আয় এবং ব্যয়ের পার্থক্য নির্ধারণ করা। এখানে প্রত্যেক মাসের নগদ প্রবাহ অ্যানালাইসিস করে যে কাজটা করতে হয় সেটা হচ্ছে যে আমার এই মাসে ঠিক কত টাকা আয় হলো এবং কত টাকা ব্যয় হলো, কোন কোন পারপাজে ব্যয়টা বেশি হচ্ছে সেইটা অ্যানালাইসিস করাটাই হচ্ছে ক্যাশ ফ্লোর মূল কাজ। যদি এমন হয় যে খরচের পার্টটা বেশি থাকে, তাহলে সেই খরচের পার্ট থেকে কমিয়ে আয়ের পার্টটা বাড়ানোর দিকে চিন্তা করতে হবে। ক্যাশ ফ্লো পার্থক্য করার পর যদি আমরা বুঝতে পারি যে ব্যয়ের কোনো একটা পার্ট অতিরিক্ত হয়ে যাচ্ছে, তাহলে আমরা সেই পার্টটাকে বাদ দিব, বাদ দিয়ে আমরা আরও গুরুত্বপূর্ণ পার্টে ব্যয় করব, তাহলেই আমাদের বিজনেসের একটা স্মার্ট ম্যানেজমেন্ট হবে। আপনি যদি প্রত্যেক মাসে বা বছরে ক্যাশ ফ্লোটা না করেন, তাহলে যে পার্টটা আপনার জন্য ঘটবে সেটা হচ্ছে যে কোনো কোনো ক্ষেত্রে আপনার আয় থেকে ব্যয় বেশি হয়ে যাবে, আবার কোনো কোনো জায়গায় দেখা যাবে যে অতিরিক্ত কিছু ব্যয় আছে যেগুলো আপনি করতেই থাকবেন কিন্তু বুঝতে পারবেন না। সেই জন্য আপনার ক্যাশ ফ্লোটা খুব গুরুত্বপূর্ণ। 3 নম্বর ধাপে আছে ঋণ ব্যবস্থাপনা এবং সুদ নিয়ন্ত্রণ। ঋণ গ্রহণ ব্যবসার জন্য চমৎকার উপকারী একটা ব্যাপার, তবে এটা যদি সঠিকভাবে ব্যবহার করতে না পারেন তাহলে আপনি সমস্যার সম্মুখীন হবেন। ব্যবসায় অতিরিক্ত ঋণ নেওয়া কখনোই ঠিক না এবং সুদ পরিশোধের সক্ষমতার উপর ভিত্তি করে আপনার ঋণ নেওয়া উচিত। স্বল্প সুদের ঋণ, বিভিন্ন সময় আমরা দেখি অধিক সুদে আমরা ঋণ নিয়ে থাকি, কিন্তু আমাদেরকে আসলে বিভিন্ন সেক্টরে আলোচনা করতে হবে, বিভিন্ন টাইপের ব্যাংকগুলোর সাথে আলোচনা করে অল্প সুদে ঋণের ব্যবস্থা করতে হবে। দ্বিতীয়টি নিয়মিত পরিশোধ। ঋণ নিলে তা সঠিক সময়ে সঠিকভাবে পরিশোধ করার ব্যবস্থা করুন। অনেক সময় দেখা যায় অনেকে এই ব্যাপারটা গুরুত্ব দেয় না যে আমি ঋণ নিয়েছি, পরবর্তীতে আমি পরিশোধ করব বা না করব, এরকম কোনো পরিকল্পনা থাকে, কিন্তু আপনার ব্যবসায়িক রুলস অনুযায়ী আপনার ঋণ নিলে সেটা পরিশোধ করতে হবে, এতে আপনার ব্যাংকের যে রিপোর্ট সেই রিপোর্টটাও ভবিষ্যতে ভালো হবে। 4 নম্বর ধাপে আছে সঞ্চয় এবং জরুরি তহবিল গঠন। ব্যবসার জরুরি অবস্থায় একটা নির্দিষ্ট পরিমাণ তহবিল গঠন করা উচিত। বিভিন্ন সময় ব্যবসায়িক বিভিন্ন ক্রাইসিস হতে পারে, সেই সব ক্রাইসিসগুলো আপনার এই জরুরি তহবিল থেকে ফান্ড নিয়ে কিন্তু আপনি ক্রাইসিসগুলোকে মেটাতে পারেন। এই জন্য বাজেটিংয়ের মধ্যে সবসময়ের জন্য আপনাকে যে কাজটা করতে হবে, আয়ের কিছু অংশ জমা করে একটা জরুরি তহবিল গঠন করা। আপনার ব্যবসার আয় থেকে যদি আপনি একটা জরুরি তহবিল গঠন করা শেখেন, তাহলে আপনার ব্যবসার ইনস্ট্যান্ট যে ক্রাইসিসগুলো আছে সেই ক্রাইসিসগুলো আপনি খুব সহজে মোকাবেলা করতে পারবেন। 5 নম্বর ধাপে থাকছে ব্যয়ের উপর নিয়ন্ত্রণ। কিছু কিছু ক্ষেত্রে ব্যবসায়ীরা প্রয়োজনের তুলনায় অতিরিক্ত ব্যয় করে থাকে, যা অর্থ ব্যবস্থাপনাকে প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত করে। যেমন অপ্রয়োজনীয় বিলাসী ব্যয়। ব্যবসা স্থিতিশীল হওয়ার আগেই আমরা অপ্রয়োজনীয় কিছু বিলাসী ব্যয় করে থাকি। যেমন একটা বাইসাইকেল হলেই হতো, অথচ আমরা একটা মোটরসাইকেল কিনে থাকি যে দ্রুত কাজ হবে, অথচ এটা স্মার্ট মানি ম্যানেজমেন্টের রুলসের সম্পূর্ণ বাইরে যে এই বিলাসী ব্যয়গুলো করা যাবে না। অপচয়ের পরিমাণ কমানো, প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকে আমাদের অপচয়ের পরিমাণ কমাতে হবে। যেমন ধরেন হেঁটে যাওয়া সম্ভব, অথচ আমরা রিক্সায় যাই, 5 টাকা দিয়ে একটা কলম কিনেও লেখা যায়, অথচ আমরা 50 টাকা বা 100 টাকা দিয়ে একটা কলম কিনছি। এই ধরনের অপচয় কমানোর জন্য পরিকল্পনা করা উচিত। 6 নম্বর ধাপে থাকছে বিনিয়োগ পরিকল্পনা ও ঝুঁকি ব্যবস্থাপনা। স্মার্ট মানি ম্যানেজমেন্টের মধ্যে বিনিয়োগ করা একটি গুরুত্বপূর্ণ অংশ।
ব্যবসায়ের বৃদ্ধি করতে এবং লাভের পরিমাণ বাড়াতে সঠিক বিনিয়োগ করতে হয়। তবে বিনিয়োগের ক্ষেত্রে ঝুঁকি নিয়ন্ত্রণে রাখতে হয়। এখানে দুটি বিষয় বলে রাখি। ঝুঁকি বিশ্লেষণ। বিনিয়োগের আগে অবশ্যই আপনার ঝুঁকিকে বিশ্লেষণ করতে হবে। ঝুঁকি বিশ্লেষণ না করে বিনিয়োগ করলে আপনি লস করবেন নিশ্চিত। এই ক্ষেত্রে আপনাকে নিরাপদ বিনিয়োগের দিকেই ঝুঁকতে হবে সবচেয়ে বেশি। বিনিয়োগের বহুমুখীকরণ। একই স্থানে সম্পূর্ণ বিনিয়োগ না করে আপনার বিনিয়োগকে ছোট ছোট ভাগে ভিন্ন ভিন্ন ব্যবসায় বিনিয়োগ করতে পারেন। এতে আপনার ঝুঁকি কমাবে এবং ক্ষতির পরিমাণ কমাতে সহায়তা করবে। এবার আসি আপনার ব্যবসার জন্য ঠিক কোন কোন আর্থিক নিয়ম মোটেও ভঙ্গ করা উচিত নয়। স্মার্ট মানি ম্যানেজমেন্টের জন্য কয়েকটি নিয়ম খুব কঠোরভাবে আপনাকে মেনে নিতে হবে। এই নিয়মগুলো যদি আপনি না মানেন তাহলে আপনি আসলে ব্যবসায়িকভাবে খুব ক্ষতিগ্রস্ত হবেন। ব্যবসায়িক সম্পদ ব্যক্তিগত কাজে ব্যবহার করা। এখানে অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা যে কাজটা করে থাকি আমাদের ব্যক্তিগত সম্পদ এবং ব্যবসায়িক সম্পদকে পার্থক্য করি না, দুইটাকে গুলিয়ে ফেলি। কোনো সময় আমি ব্যবসায়িক গাড়ি নিয়ে আমার ব্যক্তিগত কাজে চলে যাই, আবার কখনো দেখা যায় যে আমার ব্যক্তিগত মোটরসাইকেলটা আমি ব্যবসার কাজেই ব্যবহার করছি। এখানে ব্যবসার আয়ের অর্থ যদি আপনি ব্যক্তিগত কাজে ব্যবহার করে ফেলেন তাহলে আপনার ব্যবসার নগদ প্রবাহের ঝামেলা হবে। ব্যবসায় অবৈধ লেনদেন। আমাদের ব্যবসায় অবৈধ বা অনৈতিক লেনদেনগুলোকে পরিহার করা উচিত। বিশেষ করে আমরা অনেকেই ব্যবসার জন্য কর ফাঁকি দিই এবং ভ্যাটটা ঠিক মতন দিই না। এই পার্টগুলোকে নিয়ে আমাদের আসলে কাজ করা উচিত। সঠিকভাবে যদি আমরা কর এবং ভ্যাট দিয়ে থাকি তাহলে আমার অর্থনৈতিক লেনদেন বৈধ। নিয়মিত ভ্যাট ট্যাক্স আপনার ব্যবসার বিশ্বাসযোগ্যতা এবং বৈধতার সাথে নিরাপত্তাও বজায় রাখে। এবার স্মার্ট মানি ম্যানেজমেন্টের দুইটা উদাহরণ দিই। প্রথমে আসে অ্যামাজনে। অ্যামাজন তার ব্যবসার সম্প্রসারণের জন্য প্রযুক্তিতে বেশি মনোযোগ দেয় এবং প্রতিনিয়ত প্রযুক্তি খাতেই বিনিয়োগ করে। তবে অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস কোনো সময়ই তার প্রাথমিক মূলধন থেকে ব্যক্তিগত বিলাসিতায় অর্থ খরচ করেননি, বরং পুরো ব্যবসার পুনর্বিনিয়োগ করেছেন। এই কারণে অ্যামাজন তার নির্দিষ্ট লক্ষ্যের চেয়ে আরও বেশি উচ্চতায় পৌঁছেছে। পরের উদাহরণটা আসছে ওয়ারেন বাফেটকে নিয়ে। তিনি ব্যক্তিগত জীবনেও অর্থ সঞ্চয় এবং বিনিয়োগের জন্য অত্যন্ত সতর্ক ছিলেন। ব্যবসার জন্য একাধিক ক্ষেত্রের মধ্য দিয়ে সম্পদ ব্যবস্থাপনা করেছেন, ফলে প্রতিটি সম্পদ থেকে তিনি তার ব্যবসার জন্য আয় করেছেন। এর ফলে তিনি বড় ঝুঁকির হাত থেকে রক্ষা তো পেয়েছেনই এবং তার সম্পদ বৃদ্ধি পেয়েছে। স্মার্ট মানি ম্যানেজমেন্টের মাধ্যমে একটি ব্যবসা তার সঠিক লক্ষ্য অর্জন করতে পারে এবং দীর্ঘস্থায়ী সফলতা অর্জন করতে সক্ষম হয়। সঠিক বাজেট প্রণয়ন, আয় ব্যয় পরিচালনা, জরুরি তহবিল, সঞ্চয় এবং সঠিক বিনিয়োগের মাধ্যমে ব্যবসাকে আর্থিকভাবে স্থিতিশীল রাখা সম্ভব হয়। ব্যবসায়ের স্মার্ট মানি ম্যানেজমেন্ট বিষয়ে যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই আপনি কমেন্ট করবেন এবং কমেন্টে আপনার প্রশ্নের উত্তর আমি নিজেই দিব ইনশাল্লাহ। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আপনার এমন কোনো বন্ধুর সাথে শেয়ার করবেন যে আসলে একটা নতুন উদ্যোগে নতুন ব্যবসা শুরু করেছেন তার সাথে। পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।